আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মার্চ মাস থেকে এখন পর্যন্ত 5 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 2 বার দাম বাড়লেও কমেছে 3 দফা। এদিকে নতুন দামে প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা করছে। অকটেন পেট্রোল এগুলো তো বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমালে এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব। এটা যদি মনে করেন যে 100 বা 100-র ভিতরে আসে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। তেলের দাম দুটো কমে আপনার মানুষের চলাচল করেও শান্তি পাইব, এমন ভাড়াও কমবো, ড্রাইভাররাও 2 টাকা বেতন নিতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম আরও কমানো দরকার। এটা করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন, আর চাহিদার প্রায় 75% ডিজেল। বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক শিল্পের উদ্যোক্তা হিসেবে 1995 সালে ব্যবসা শুরু করেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 2008 সালে তার ঋণ 76 কোটি টাকা আর অস্থাবর সম্পদ ছিল 3 কোটি টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় 2024 সালে তার কোনো ঋণ ছিল না। সম্পদ বেড়েছে 55 গুণ। জাকির হোসেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার অভিযোগও আছে। 5 বছরে তার সম্পদ বেড়েছে 29.5 গুণ। মুজিবুল হক চুন্নু সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন। 2008 সালে তার সম্পদ ছিল 44,42,000 টাকার। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তা বেড়েছে 37 গুণ। আওয়ামী সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সম্পদ বেড়েছে 5 গুণ। পার্বত্য এলাকার সকল উন্নয়ন কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ বীর বাহাদুরের বিরুদ্ধে, তার সম্পদ বেড়েছে 5 গুণ। টিআইবি বলছে বিগত সরকারের মন্ত্রীরা প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়েছে। এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে ছাত্র আন্দোলনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। দুদকের মতো প্রতিষ্ঠানকে, বিএফের মতো প্রতিষ্ঠানকে, জাতীয় রাজস্ব মতো প্রতিষ্ঠানকে, পুলিশের সিআইডিকে বিশেষ করে দুর্নীতি নিয়ন্ত্রণের দক্ষতা, যোগ্যতা, সৎসাহস নিশ্চিত করার জন্য ঢেলে সাজানো অপরিহার্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল মডেলের এসব গাড়ি আনা হয়েছে সদ্য সাবেক সংসদ সদস্যদের জন্য। 3000 থেকে 5000 সিসির অত্যাধুনিক 52টি গাড়ির শুল্কমুক্ত সুবিধায় ছাড়ের অপেক্ষায় ছিল চট্টগ্রাম বন্দরে। তবে সংসদ বিলুপ্ত হওয়ার পর এসব গাড়ির এখন কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধায় খালাস করা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারক প্রতিষ্ঠান যথাযথ শুল্ক পরিশোধ করলে গাড়ি খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে, না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য একটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি। তো এক্ষেত্রে সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। একটা সার্টেন টাইম পর্যন্ত পণ্যটা খালাস না করলে বা বিল অফ মেন্ট সাবমিট না করলে আমরা আমদানিকারকে একটা নোটিফিকেশন সেন্ড করি। একবার বা দুইবার হচ্ছে মিনিমাম, তাকে 2বার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি আর কি। বিলাসবহুল এসব গাড়ি ছাড় করাতে 810% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি গাড়ির দাম উঠবে 6 থেকে 8 কোটি টাকা। তাই প্রচলিত শুল্ক হারে এসব গাড়ি খালাসের উদ্যোগ যথাযথ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন,
এটা তো ডিজেল, ওটা জাপান থেকে নিয়ে আসলে আরও কমে পাবেন। তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয় না। এটা ডিউটি ফ্রি থেকে সম্ভব, ডিউটি দিয়ে এটা কস্টিং হয় না। গাড়িগুলোর আমদানিকারকদের তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ড আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আরাফাত, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ। চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা অব্যাহত আছে। এদিকে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। ভুক্তভোগীরা বলছে পরিবারের সকল সদস্যই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানি না সরায় বাচ্চারা অধিকাংশ সময় থাকছে পানির মধ্যে, ফলে আক্রান্ত হচ্ছে নানা রোগে। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 80,000 মানুষ। এদিকে রাতে বৃষ্টি না হলেও পানি ধীরগতিতে নামায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে রয়েছে 8 উপজেলার 22 লাখ মানুষ। দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছে। লক্ষ্মীপুরেও রাতে বৃষ্টি হয়নি, তবে এখনো বন্যার ভোগান্তিতে রয়েছে 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষ। ফেনীতে বেশিরভাগ এলাকায় পানি নামলেও খাদ্য, সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে আছে 3 লাখ মানুষ। ফেনীতে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কুমিল্লায় 17 উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যা আক্রান্ত। নৌযান সংকট আর রাস্তাঘাট গভীর পানিতে ডুবে থাকায় দুর্গত অনেক স্থানে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ভোগান্তি আছে চাঁদপুরের 3 উপজেলা ও মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের গ্রামগুলোতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। আগামী 3 সেপ্টেম্বর তার মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম কোনো আইসিসির সদস্য রাষ্ট্রে সফরে যাচ্ছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে 2023 সালের মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া এবং রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়। আইসিসির সদস্য রাষ্ট্র মঙ্গোলিয়া। সুতরাং মঙ্গোলিয়ায় পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। কারণ রোম চুক্তি অনুযায়ী আইসিসি সদস্যরা তাদের মাটিতে পা রাখলে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে বাধ্য, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আদালত কোনো দেশকে এই বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না। আইসিসির মুখপাত্র ডক্টর ফাদি এল আবদুল্লাহ বিবিসিকে বলেন, সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে তারা উদ্বিগ্ন নন। এদিকে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে মঙ্গোলিয়া সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।